আসসালামু আলাইকুম এভরিওয়ান। সৎ মায়ের অপবাদ গল্পের ৩ নাম্বার পর্ব। আর তোমরা যারা কাছে থেকেও দূরে তুমি গল্পটা শুনতে চাচ্ছ তারা আমাদের ৩ নাম্বার চ্যানেল রনি অলওয়েজ অন ফায়ারে চলে যেতে পারো। কাছে থেকেও দূরে তুমি গল্পটা আমাদের কন্টিনিউ করার কোনো ইচ্ছাই ছিল না, কারণ ওই গল্পে তোমাদের ভালোবাসা দেখে আমরা পুরাই হতাশ। তবুও তোমাদের ভিতরে অনেকে রিকোয়েস্ট করায় আমরা গল্পটা পুনরায় কন্টিনিউ করতে যাচ্ছি। তো এই গল্পের পরবর্তী পার্ট তোমরা আমাদের মেন অথবা সেকেন্ড কোনো চ্যানেলেই পাবা না। এই গল্পের পরবর্তী পর্বগুলো আমাদের ৩ নাম্বার চ্যানেল রনি অলওয়েজ অন ফায়ার চ্যানেলে পেয়ে যাবা। লিংক পিন কমেন্টে দেওয়া আছে। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। শফিক মিয়ার বাড়ির সামনে ধুলাই ভরা রাস্তায় দাঁড়িয়ে আছেন নাসরিন বেগম আর পাভেল। গত রাতটা তারা ঠিকমতো ঘুমায়নি। তাদের কাছে না ছিল খাবার আর না ছিল কোনো আশ্রয়। পাভেল ক্লান্ত হয়ে ওর মাকে প্রশ্ন করলো, মা, আর কোথাও যাওয়ার জায়গা নেই? নাসরিন বেগম চুপ। গত রাতের অপমানগুলো মাথায় ঘুরছে। ভাইয়ের বাড়ি, শ্বশুর বাড়ি সব জায়গা থেকে ফিরিয়ে দেওয়া। শেষে তিনি বললেন, চল, আর কোনো রাস্তা নেই। দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে শফিক মিয়া বের হলেন। তাদেরকে দেখেই মুখ সাথে সাথে শক্ত হয়ে গেল। তিনি প্রশ্ন করলেন, আবার কেন এসেছিস? পাভেল এবার আগের মতো চিৎকার করল না, শান্ত গলায় বলল, আমরা থাকার জায়গা চাই। শফিক মিয়া জবাব দিল, এই বাড়িতে তোদের মা ছেলের কোনো জায়গা নেই। নাসরিন বেগম কাপা গলায় বললেন, আমরা ভুল করেছি। শফিক মিয়া রাগে চোখ লাল করে বললেন, ভুল? আমার ছেলেকে মিথ্যা অপবাদ দিয়ে রাস্তায় ফেলেছিস, এটা তোর ভুল ছিল? পাভেল আর নাসরিন বেগম শফিক মিয়ার পায়ে ধরে বলে, আমাদের একটু এই বাড়িতে জায়গা দাও, আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই। শফিক মিয়া প্রথমে তাদের জায়গা দিতে রাজি ছিলেন না। ওরা অনেক কাকুতি মিনতি করার পর অবশেষে তিনি বলেন, তোমাদের দুজনকেই বাড়িতে থাকার অনুমতি দিলাম, কিন্তু তোমরা এই বাড়িতে এই বাড়ির সদস্য হয়ে নয়, কাজের লোক হয়ে থাকবে। তোমাদের জায়গা স্টোর রুমে, ওখানে আজকে থেকে থাকবে তোমরা। আর পাভেল, তোকে আমি পড়াশোনা করাতে পারবো না, নিজের কাজ খুঁজবি। আমি শুধু থাকার অনুমতি দিয়েছি, আমি তোদের খাবারের জন্য 1 পয়সাও দিতে পারবো না। পাভেল বলল, আব্বা, আমি কিভাবে এই বয়সে কাজ করব? শফিক মিয়া বলল, প্রথমত তুই আমাকে আব্বা বলে ডাকবি না, দ্বিতীয়ত তোকে এই বয়সে কাজ করে খেতে হবে, কারণ তোদের জন্য আমার ছেলে আজকে আমার থেকে দূরে। ও নিশ্চয়ই নিজের খাবারের জন্য কাজ করছে। আমার ছেলে কষ্ট করবে আর তোরা আরামে খাবি, সেটা আমি কখনোই হতে দিব না। পাভেল আর নাসরিন বেগম স্টোর রুম পরিষ্কার করার কাজে নেমে পড়ে। তারা রনিকে যেভাবে কষ্ট দিত ঠিক সেভাবেই তারাও এখন কষ্ট পাচ্ছে। আপনারা কি মনে করছেন তাদের ভেতরে অনুশোচনা হচ্ছে? আরে না, তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। পাভেল ওর মায়ের দিকে তাকিয়ে বলল, এই বুড়ো কিন্তু অতিরিক্ত করছে মা, এটারও একটা ব্যবস্থা করতে হবে। নাসরিন বেগম শয়তানি হাসি দিয়ে বলল, করব। এই বুড়ো আমাদের অপমান করেছে, ভিখারির মতো রাস্তায় রাস্তায় ঘুরিয়েছে, ওকে এত সহজে ছেড়ে দেব কিভাবে ভাবলি? ওরও ব্যবস্থা করব, কিন্তু তার আগে ভালো মানুষই দেখিয়ে এই বাড়িতে নিজের জায়গা শক্ত করতে হবে। পাভেল বলল, আমাকে যে বলল কাজ করে খেতে হবে। নাসরিন বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে বলল, কর বাবা, কয়েকটা দিন কর, এখানে নিজেদের জায়গাটা শক্ত হোক। ওই বুড়োকে ফুসলিয়ে ওর সব সম্পত্তি নিজেদের নামে করে নিব, তারপর ওকে ওর ছেলের মতো এই বাড়ি থেকে বের করে দেব। পাভেল বলল, এটা পারবা মা? নাসরিন বেগম বললেন, পারতে তো হবেই, আমাদেরকে কত অপমান করেছে, এত সহজে কি ছেড়ে দিব নাকি? বিকেলের সময়টা সবসময় আফরিনের কাছে রেস্টের টাইম, কিন্তু ওই সময় রনি তাকে পড়াতে বসিয়েছে। টেবিলে বই খোলা ঠিকই, কিন্তু সে বইয়ের দিকে তাকাচ্ছে না, তাকাচ্ছে জানালার বাহিরে খেলতে থাকা পাখি আর রাস্তায় দৌড়াদৌড়ি করা বাচ্চাদের দিকে। রনি এসে একটু কাশি দিয়ে বলল, ম্যাডাম, আজকে কি পড়া হবে নাকি জানালা দেখার ক্লাস? আফরিন সাথে সাথে সিরিয়াস মুখ করে বলল, আমি মাল্টিটাস্কিং করছি ভাইয়া। রনি বলল, মানে? আফরিন বলল, মানে আমি পড়াশোনাও করছি আর বাহিরের জগতও স্টাডি করছি। রনি হেসে বলল, বাহ, নাসাতে চাকরি পেলে আমাকে জানাইও, আর মিষ্টি খাওয়াতে কিন্তু ভুলবে না। এখন বইটা দেখো। রনি খাতা খুলে বলল, আজকে ম্যাথ। আফরিন সাথে সাথে চেয়ারটা একটু পিছিয়ে বলল, আবার ম্যাথ? এই সাবজেক্টটা আমার সাথে পার্সোনাল শত্রুতা করে। রনি বলল, কে বলেছে? আফরিন বলল, 2 গুণ 2 সবসময় 4 হয় কেন? একটু 5 হতে পারতো না? লাইফে একটু এক্সাইটমেন্ট দরকার। তাহলে দোকানে গিয়ে বলো, ভাই 1 কেজি চাল 1.5 কেজি দেন, একটু এক্সাইটমেন্ট চাই। আফরিন চোখ বড় করে বলল, আপনি তো পুরো ফ্রড আইডিয়া দিলেন। রনি এবার অঙ্ক লিখে বলল, বেশি কথা না বলে এই পাটিগণিতটা করো। আফরিন হাঁপাতে হাঁপাতে বলে, না ভাইয়া, আমি এটা করতে পারবো না, পাটিগণিত তো আমার বাপদাদারও শত্রু। রনি বলল, এটা কনফিউশন না, তুমি কনফিউশন তৈরি করছো। এখন না শিখলে পরীক্ষার খাতায় কি লিখবা? আফরিন বলল, তার জন্য একটা আইডিয়া বের করে রেখেছি। রনি বলল, কি?
আফরিন বলল, পরীক্ষার খাতায় লিখে রাখবো স্যার, আল্লাহর নামে নাম্বার দিয়ে দেন। রনি হেসে চেয়ার থেকে প্রায় পড়ে যাচ্ছিল। এটা কোন গণিত বইতে শিখলে তুমি? ধর্ম প্লাস ম্যাথ কম্বো ভার্সন। আচ্ছা যাই হোক, বেশি কথা বলো না, এইদিকে আসো, আমি বুঝিয়ে দিচ্ছি। আফরিন কিছুক্ষণ ম্যাথ করার চেষ্টা করে হঠাৎ করেই নাটক শুরু করলো। খাতার ওপর মাথা রেখে বলল, আমি আর পারছি না স্যার, আমার ব্রেন হ্যাং করছে। রনি বলল, তোমার ব্রেন না, তুমিই হ্যাং করছো। আচ্ছা ওঠো। আফরিন বলল, না ভাইয়া, আমি এখন রিস্টার্ট মোডে আছি। রনি বলল, মানে? আফরিন বলল, মানে 10 মিনিট ঘুম, তারপর আমি নতুন আফরিন হয়ে ফিরব। ঠিক তখনই দরজার বাহিরে থেকে আমিনা বেগমের গলা, এই ঘরে কি হচ্ছে? পড়া বাদ দিয়ে সবসময় শুধু দুষ্টামি। আফরিন দৌড়ে গিয়ে বলল, মা আমি ম্যাথ শিখছি, কিন্তু ম্যাথ আমাকে ধরতে পারছে না। আন্টি বলল, তুই ম্যাথ শিখলে দুষ্টামি করবে কে? আর বলো না রনি, এই মেয়ে এখন পর্যন্ত কত টিচারকে এমন প্যারা দিয়ে ভাগিয়েছে তার কোনো হিসাব নেই। এই মেয়েকে নিয়ে আমি যে কি করব? রনি হেসে জবাব দেয়, আন্টি আপনি কোনো চিন্তা করবেন না, আফরিন খুব ভালো স্টুডেন্ট, শুধু একটু দুষ্টামি করে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আন্টি বললেন, দেখো বাবা, তুমি কোনো একটা গতি করতে পারো কিনা। আমিনা বেগম চলে যায়। রনি আফরিনকে বলল, আমি আবার বুঝিয়ে দিচ্ছি, এটা শেষ করেই এখান থেকে উঠতে হবে। আফরিন কাঁদো কাঁদো গলায় বলল, রনি ভাইয়া। রনি বলল, আর একটা কথা না, যতক্ষণ না এটা শেষ করতে পারবে ততক্ষণ এখান থেকে এক পাও নড়তে পারবে না। রনি ম্যাথ বোঝানো শুরু করলে আফরিন কাঁদো কাঁদো মুখে সেটা বুঝতে থাকে। আফরিনের মুখের এমন এক্সপ্রেশনে রনি না চাইতেও হেসে ফেলল। আজকে রাকিব আর রনিকে কলেজে ভর্তি করাতে নিয়ে যাবেন মাহবুব রহমান। সকাল থেকেই বাসায় একটু ব্যস্ত ব্যস্ত ভাব। রাকিব আর রনি এত এক্সাইটেড যে ঠিকমতো নাওয়া খাওয়া পর্যন্ত করছে না। এটা দেখে আমিনা বেগম একটু রাগ করেই বললেন, এইভাবে না খেয়ে কোথাও যাওয়া হবে না, আগে খাও। তারপর ওরা চুপচাপ বসে খেয়ে নিল। সবকিছু ঠিকঠাক করে নিয়ে শেষে মাহবুব রহমান ওদের নিয়ে কলেজের উদ্দেশ্যে বের হয়ে গেলেন। কলেজের সামনে এসে গাড়ি থামতে রাকিব আর রনি একদম চুপ হয়ে গেল। এত বড় গেট, ভেতরে অনেক ছাত্রছাত্রী, সবকিছুই তাদের কাছে নতুন লাগছিল। মাহবুব রহমান হেসে বললেন, কি রে, ভয় লাগছে নাকি তোদের? রাকিব মাথা চুলকিয়ে বলল, না, আসলে একটু অচেনা অচেনা লাগছে। রনি কিছু না বলে চারপাশে তাকাতে থাকলো। তিনজন মিলে ভেতরে ঢুকলো। অফিস রুমের সামনে গিয়ে দেখা গেল অনেকেই লাইনে দাঁড়িয়ে আছে ভর্তি হওয়ার জন্য। মাহবুব রহমান বললেন, তোরা এখানে দাঁড়া, আমি ফর্ম নিয়ে আসি। মাহবুব রহমান চলে যাওয়ার পর রনি আর রাকিব সবকিছু ঘুরে ঘুরে দেখছে। রনি হঠাৎ করে কারোর সাথে ধাক্কা খায়। পোশাক দেখে বুঝতে পারে এটা একটা মেয়ে। মেয়েটা ওর দিকে তাকিয়ে বলল, কি ভাই, আমাকে দেখেই কি সবসময় ধাক্কা খেতে মন চায়? মেয়েটার এমন প্রশ্নে রনি মেয়েটার দিকে তাকায়। মেয়েটা ওদের সমবয়সী, চোখে মুখে যেন রাগ লেগে আছে। রনি মেয়েটাকে প্রশ্ন করলো, কি বলছেন বুঝতে পারলাম না। মেয়েটি রেগে জবাব দেয়, সেদিন পার্কে ধাক্কা দিলেন, পরে আপনার বন্ধু বলল ফুটবল খেলাতে গিয়ে এমন হয়েছে, আজকে আবার কি খেলতে গিয়ে এমন হলো শুনি। মেয়েটার কথাই বুঝতে পারে কিছুদিন আগে রনি পার্কে যে মেয়েটার সাথে ধাক্কা খেয়েছিল এটাই সেই মেয়ে। ও আজকেও মাথা নিচু করে বলল, আমি ওই দিনও ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিইনি, আর আজকেও না, তবে আপনাকে বিভ্রান্ত করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। রনির এমন আচরণে মেয়েটার ভালো লাগে। রাকিব রনির পাশ থেকে বলে, আপু সত্যি বলছি, আজও আমার বন্ধু ইচ্ছে করে আপনাকে ধাক্কা দেয়নি। মেয়েটা বলল, বিশ্বাস করলাম। তা আপনারা এই কলেজে কি করছেন? রাকিব উত্তর দিল, আমি আর আমার বন্ধু এই কলেজে ভর্তি হওয়ার জন্য এসেছি। আপনি? মেয়েটি বলল, আমিও এই কলেজে ভর্তি হওয়ার জন্য এসেছি। রাকিব বলল, তাহলে তো আমরা সেম ব্যাচ। আমি রাকিব, ও আমার বন্ধু রনি। মেয়েটা হেসে জবাব দিল, আমি নীলা। মেয়েটার সাথে বেশ কিছুক্ষণ কথা বলল রাকিব। কথা বলে বুঝতে পারলো মেয়েটা শুধু তাদের ব্যাচমেট না, ক্লাসমেটও। সাথে তাদের ক্লাসমেটও। ফর্ম এনে রাকিব আর রনির হাতে দিয়ে মাহবুব রহমান বললেন, এইগুলো ঠিকমতো পূরণ করো। রাকিব দ্রুত লিখতে শুরু করলো, কিন্তু রনি একটু থেমে গেল। কিছু জায়গায় কি লিখবে বুঝতে পারছিল না। তখন মাহবুব রহমান পাশে এসে ধীরে ধীরে বুঝিয়ে দিলেন। সবকিছু পূরণ করার পর তারা ফর্ম জমা দিল। তারপর কিছুক্ষণ বসে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর তাদের নাম ডাকা হলো। ভর্তি প্রক্রিয়া শেষ করে বাইরে বের হতেই দুজনের মুখে এক ধরনের স্বস্তি আর আনন্দ দেখা গেল। মাহবুব রহমান বললেন, এখন থেকে তোদের নতুন জীবন শুরু। রাকিব হাসতে হাসতে বলল, হ্যাঁ, কলেজ লাইফ। রনি চুপ থাকলেও তার চোখে একটা নতুন আশার ঝিলিক স্পষ্ট ছিল। বিকেলের সময় কলেজ থেকে ফিরে রনি আর রাকিব দুজনেই একটু ক্লান্ত, কিন্তু রনির চোখে মুখে যেন অন্যরকম ভাব, মনে হচ্ছে কিছু একটা ভাবছে।
ঘরে ঢুকে রনি ব্যাগটা রেখে ধীরে রান্নাঘরের দিকে গেল। রান্নাঘরে আমিনা বেগম ব্যস্ত ছিলেন। রনি এগিয়ে গিয়ে নরম গলায় বলল, আন্টি, আমি কি কিছু সাহায্য করতে পারি? আমিনা বেগম একটু অবাক হয়ে তাকালেন। তুমি সাহায্য করবে? তুমি সাহায্য করবে? রনি হালকা লজ্জা পেয়ে বলল, হ্যাঁ, আমি পারি। বাসার কাজ করতে আমার কোনো সমস্যা নেই। তিনি কিছুক্ষণ চুপ করে রনির দিকে তাকিয়ে থাকলেন। তারপর শান্ত গলায় বললেন, না বাবা, তোমাকে এসব করতে হবে না। রনি আবার বলল, কিন্তু আন্টি, আমার বসে বসে খেতে অস্বস্তি লাগে, কিছু কাজ করলে ভালো লাগবে। এইবার আমেনা বেগম একটু রাগী গলায় বললেন, আমি বলেছি না দরকার নেই। রনি চুপ হয়ে গেল। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ধীরে ড্রয়িং রুমে চলে এলো। রাকিব সোফায় পা তুলে বসে মোবাইল দেখছিল। রনি বলল, রাকিব, আমি তোমার ঘরটা একটু গুছিয়ে দেই। রাকিব অবাক হয়ে বলল, কেন? রনি বলল, আমি তোমাদের বাড়িতে আছি, বসে বসে খেলে খাবার হজম হবে না। রাকিব বলল, বেশি কথা বলো না তো, বাড়িতে অনেক কাজের লোক আছে, এগুলো তারা করবে, তুমি চুপচাপ এখানে বসো। রনি বলল, কিন্তু। রনি আর কিছু বলার আগেই পেছন থেকে আমিনা বেগম বলে ওঠে, তোমাকে একবার বলেছি না তোমার কোনো কাজ করতে হবে না? তুমি মন দিয়ে পড়াশোনা করো, নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করো যারা আজকে তোমাকে দূরে সরিয়ে দিয়েছে তারা যেন আফসোস করে। রনি হালকা হাসলো, আচ্ছা ঠিক আছে, আমি কিছুই করব না। আমেনা বেগম বললেন, এই তো আমার ভালো ছেলে। আমেনা বেগম চলে যাওয়ার পর রনি চলে যেতে নিলে রাকিব বলে, রনি, তোমার সাথে আমার কিছু কথা আছে। রনি বলল, বলো। রাকিব বলল, আমরা তো বন্ধু, তাই না? রনি জবাব দিল, রাকিব বলল, তাহলে আমরা একে অপরকে তুমি করে কেন বলছি? রনি জিজ্ঞেস করলো, তাহলে কি বলবো? রাকিব বলল, এক বন্ধু যেমন অন্য বন্ধুকে তুই করে বলে, আমরা তেমন একজন অপরজনকে তুই করে বলবো। রনি ডানে বামে মাথা নাড়িয়ে বলল, তুমি চাইলে আমাকে তুই করে বলতে পারো, কিন্তু আমি তোমাকে তুই করে বলতে পারবো না। রাকিব বলল, তুই কি আমাকে বন্ধু মনে করিস না? রনি উত্তর দিল, করি তো। রাকিব বলল, তাহলে সমস্যা কি? আজকে থেকে তুই আমাকে তুই করে বলবি, এটাই আমার শেষ কথা, আর কিছু শুনতে চাই না আমি। শফিক মিয়া টাকা পয়সা এবং খাবার না দেওয়ায় পাভেলকে সত্যি সত্যি কাজের খোঁজে বের হতে হয়। অনেক খুঁজে খুঁজে অবশেষে একটা গ্যারেজে কাজ পায়। গ্যারেজটা খুব বড় কিছু না, টিনের চালা, সামনে খোলা জায়গা, ভেতরে কয়েকটা ভাঙাচোরা গাড়ি আর মোটরসাইকেল পড়ে আছে, চারপাশে তেলের গন্ধ, কালো ধোয়া আর লোহার ঠকঠক শব্দ। পাভেল প্রথম দিন কাজ করতে এসে একটু ইতস্তত করছিল। এমন পরিবেশে সে আগে কখনো কাজ করেনি। গ্যারেজের মালিক কর্কশ গলায় বলল, এই ছেলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? কাজ করতে এসেছিস নাকি সিনেমা দেখতে? পাভেল চমকে উঠে বলল, জি, কাজ করতেই এসেছি। গ্যারেজ মালিক বলল, তাহলে এই টায়ারটা তুলে ওইখানে রাখ। পাভেল টায়ারটা তুলতে গিয়ে বুঝলো এটা এত ভারী যে তার হাত কাঁপছে, তবুও তাতে দাঁত চেপে কাজটা করলো। পাশে দাঁড়িয়ে থাকা আরেকজন কর্মচারী হেসে বলল, নতুন নাকি? পাভেল হাঁপাতে হাঁপাতে বলল, হ্যাঁ। ছেলেটা বলল, দেখে তো তাই মনে হচ্ছে, 2 দিন পরই বুঝবি এই কাজ তোর জন্য না। পাভেল কিছু বলল না, শুধু মনে মনে ভাবলো, যাই হোক, এখন টিকে থাকতে হবে। এদিকে দুপুরের দিকে সূর্য মাথার ওপর, গরমে গ্যারেজটা যেন আগুনের চুলা হয়ে গেছে। পাভেলের গা থেকে ঘাম ঝরছে, পুরো হাত তেল আর ময়লায় ভরে গেছে। মালিক আবার ডাক দিল, এই, ওই গাড়িটার নিচে ঢুকে নাটবল্টু খোল। পাভেল নিচে ঢুকে কাজ করতে লাগলো। হঠাৎ করে তার হাত একটু কেটে যাওয়ায় চিৎকার করে উঠল। সাথে সাথে গ্যারেজ মালিক চিৎকার করে বলল, এইসব আহ উহ করলে কাজ হবে না। পাভেল সাথে সাথে চুপ করে গেল, দাঁতে দাঁত চেপে আবার কাজ শুরু করলো। কিছুক্ষণ পর সে এক কোণে বসে পানি খাচ্ছিল। তখন তার চোখে হঠাৎ একটা দৃশ্য ভেসে উঠল। রনি এক সময় এরকম কষ্টই করত, আর সে তখন হাসত, সাথে করত অপমান। পাভেল কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর মাথা চাকিয়ে নিজেকে বলল, না, এসব ভেবে লাভ নেই, আগে নিজেরটা ঠিক করি। কিন্তু তার চোখের ভেতরে 1 সেকেন্ডের জন্য হলেও অস্বস্তি ফুটে উঠছিল। সন্ধ্যার দিকে কাজ শেষ হলে মালিক এসে কিছু টাকা দিল, এই নে তোর আজকের মজুরি, কালকে সকালে আবার চলে আসবি। পাভেল টাকাটা হাতে নিয়ে অবাক হয়ে তাকিয়ে রইল, এত কষ্টের পর এই সামান্য টাকা? পাভেল বাসায় ফিরতেই নাসরিন বেগম দরজা খুলে দিল, কিরে, কাজ কেমন হলো? পাভেল বিরক্তিকর মুখে বলল, এসব কাজ মানুষ করে নাকি? সারাদিন খাটলাম, হাত পা ভেঙে যাওয়ার মতো অবস্থা। নাসরিন বেগম চোখ কুঁচকে জিজ্ঞেস করলো, টাকা দিয়েছে? পাভেল পকেট থেকে ভাঁজ করা কিছু টাকা বের করে দেখালো, এই সামান্য কিছু টাকা দিয়েছে, এটা দিয়ে কি হবে বলো? নাসরিন বেগম ঠান্ডা গলায় বলল, কিছুদিন সহ্য কর, এখন আমাদেরকে এভাবেই থাকতে হবে। পাভেল দাঁতে দাঁত চেপে বলল, আমি কিন্তু বেশি দিন এভাবে থাকতে পারবো না। নাসরিন বেগম ধীরে ধীরে বলল, থাকতে হবেই। পাভেল বলল, এই বাড়ি, এই সম্পত্তি সব আমাদের করতে হবে। নাসরিন বেগম ধীরে ধীরে বলল, থাকতে হবেই।
এই বাড়ি এই সম্পত্তি সব আমাদের করতে হবে, তার আগে মাথা নিচু করে থাকতে শেখ। 1 মাস বেশ ভালোই গেল রনির। রাকিবের সাথে কলেজে যায় এবং মন দিয়ে ক্লাস করে। আমেনা বেগম নিষেধ করা সত্ত্বেও প্রতিদিন টুকটাক কাজে সাহায্য করে। বিকেল হলেই আফরিনকে টিউশনি করানো, এইসব ওর প্রতিদিনের রুটিন। এই 1 মাসে রাকিব নীলার সাথে অনেকটাই ফ্রি হয়ে গিয়েছে। তবে রনির পড়াশোনা ছাড়া অন্যদিকে মন দেওয়ার সময় নেই। সকাল 9:30 এখনও ক্লাস টাইম শুরু হয়নি। চারপাশে ছাত্রছাত্রীদের ভিড়। কেউ ক্যান্টিনে যাচ্ছে, কেউ গ্রুপ করে দাঁড়িয়ে গল্প করছে। এক কোণে বেঞ্চে বসে আছে নীলা আর তার ফ্রেন্ডরা, প্রিয়া, সুমাইয়া আর তিথি। ঠিক তখনই দূর থেকে রনি আর রাকিবকে আসতে দেখা গেল। রাকিব আগের মতোই হাত নেড়ে বলল, এই নীলা। নীলা স্বাভাবিকভাবেই হেসে জবাব দিল, কিন্তু রনি আগের মতোই চুপচাপ পাশ দিয়ে চলে গেল। প্রিয়া বলল, রনি ছেলেটা নিজের মধ্যে আলাদা একটা অ্যাটিটিউড নিয়ে চলে। নীলা বলল, আরে তেমন কিছু না, ও একটু চুপচাপ থাকতে পছন্দ করে, তাই আর কি। সুমাইয়া বলল, কি ব্যাপার নীলা? আমরা যখন রনিকে নিয়ে কিছু বলতে চাই তুই কেমন যেন করিস। তুই কি রনিকে পছন্দ করিস? প্রশ্নটা শুনে নীলা প্রায় কাশতে বসলো। কি পাগল নাকি তুই? এসব কি বলছিস? সুমাইয়ার সাথে সাথে বলল, আরে রিয়াকশনটা দেখ, নিশ্চিত কিছু আছে। সুমাইয়ার কথা শেষ হতেই নীলা সঙ্গে সঙ্গে হাত তুলে বলল, আরে ধুর, তোদের মাথায় শুধু এইসবই ঘোরে নাকি? প্রিয়া হেসে বলল, না, আমরা তো শুধু পর্যবেক্ষণ করছি। নীলা বিরক্ত হয়ে বলল, এত বেশি বাড়াবাড়ি করিস না তোরা। ঠিক তখনই তিথি একটু সামনে ঝুঁকে বলল, আচ্ছা সত্যি বলতো নীলা, রনি ছেলেটা কিন্তু একটু কেমন কেমন খ্যাত টাইপের, তাই না? কথাটা শুনেই নীলার সাথে সাথে চমকে উঠে বলল, কি বললি? খ্যাত টাইপ? তিথি একটু থতমত খেয়ে বলল, আরে চুপচাপ গম্ভীর টাইপের ছেলে, এজন্যই তো খ্যাত বললাম, খারাপ কিছু তো বলিনি। নীলা একটু কড়া গলায় বলল, চুপচাপ থাকে এজন্য কাউকে এভাবে ছোট করা যায় না তিথি, কথা বলার আগে ভাবতে হয়। প্রিয়া আর সুমাইয়া একে অপরের দিকে তাকালো। পরিবেশটা একটু ভারী হয়ে গেল। তিথি মাথা নিচু করে বলল, ঠিক আছে, আমি ভুল বলেছি, সরি। নীলা কিছুক্ষণ চুপ করে থাকলো। রাগটা একটু কমে এলে ধীরে ধীরে বলল, ভুল হলে ঠিক করাটাই ভালো, কিন্তু কাউকে অপমান করা উচিত না। সবাই আবার স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো, কিন্তু নীলার মুখে একটা অদ্ভুত গাম্ভীর্য থেকে গেল। রনিকে নিয়ে কেউ কিছু বললে ওর ভীষণ খারাপ লাগে। কেন লাগে ও নিজেও এটা জানে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সৎ মায়ের অপবাদ গল্পের 3 নম্বর পর্ব এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবা না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আর তোমরা যারা কাছে থেকেও দূরে তুমি গল্পের পরবর্তী পার্টগুলো শুনতে চাও, তারা আমাদের 3 নম্বর চ্যানেল রনি অলওয়েজ অন ফায়ারে চলে যাও। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। কাছে থেকেও দূরে তুমি গল্পের পরবর্তী পর্বগুলো আমরা আমাদের 3 নম্বর চ্যানেলে আপলোড করব। চ্যানেলের লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পার্টে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।